প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিসাব বিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমরা আজকে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব নিয়ে আলোচনা করব। অব্যবসায়ী প্রতিষ্ঠান, আমাদের অধ্যায় শিরোনাম হলো অব্যবসায়ী প্রতিষ্ঠান। এখন আসা যাক অব্যবসায়ী প্রতিষ্ঠান সংজ্ঞা বা অব্যবসায়ী প্রতিষ্ঠান কি। যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান মুনাফা অর্জনের জন্য প্রতিষ্ঠিত হয় না, জনকল্যাণ ও সমাজ কল্যাণ কাজের জন্য প্রতিষ্ঠিত হয়, সেটাকে আমরা বলি অব্যবসায়ী প্রতিষ্ঠান। তাহলে অব্যবসায়ী প্রতিষ্ঠানের সংজ্ঞাটা সম্পর্কে আমরা কি ধারণা পেলাম, যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান মুনাফা অর্জনের জন্য প্রতিষ্ঠিত না হয়ে শুধুমাত্র জনগণের কল্যাণকর কাজের জন্য প্রতিষ্ঠিত হয়, তাদেরকে আমরা বলবো অব্যবসায়ী প্রতিষ্ঠান। অব্যবসায়ী প্রতিষ্ঠানের শ্রেণী বিভাগ। অব্যবসায়ী প্রতিষ্ঠানকে কয় ভাগে ভাগ করা হয়? অব্যবসায়ী প্রতিষ্ঠানকে মূলত দুই ভাগে ভাগ করা হয়। এক নম্বর মুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান, আর একটা হলো অমুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান। প্রফিটেবল নন ট্রেডিং কনসার্ন আর একটা হলো নন প্রফিটেবল নন ট্রেডিং কনসার্ন। যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান তার সেবার বিনিময়ে মুনাফা অর্জন করে সেটাকে আমরা বলি প্রফিটেবল অমুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান। মুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান আরেকটা হলো অমুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান। তাহলে মুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান, যে ব্যবসা প্রতিষ্ঠান তার সেবার বিনিময়ে মুনাফা অর্জন করে তাকে বলি আমরা মুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান। আর যে ব্যবসা প্রতিষ্ঠান তার সেবার বিনিময়ে মুনাফা অর্জন করে না, শুধুমাত্র জনকল্যাণ কার্যক্রম করে, তাদেরকে আমরা বলি অমুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান। এখন আসা যাক এদের দুই একটা উদাহরণ। মুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান যেমন আসলে উকিল বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এরা আসলে মুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান। আর অমুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান এতিমখানা, দাতব্য শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, এগুলো হলো অমুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান। তাহলে আমরা সংজ্ঞা বুঝলাম, শ্রেণী বিভাগ বুঝলাম। উদ্দেশ্য ও কার্যাবলী। অমুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠানের কতগুলো উদ্দেশ্য বা কাজ আছে, সেটা হলো সমাজ কল্যাণ বা সেবা দান করা। সমাজ কল্যাণ ও সেবা দান করা। 2 নাম্বার ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করা। 3 শিক্ষামূলক কার্যক্রম। 4 শিক্ষামূলক আত্মমানবতার সেবা। 5 চিত্ত বিনোদন। তাহলে লক্ষ্য করি আমরা উদ্দেশ্য কার্যাবলী, অব্যবসায়ী প্রতিষ্ঠানের উদ্দেশ্য কার্যাবলীর মধ্যে আমরা দেখতেছি সমাজ কল্যাণ ও সেবা দান করা, ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করা, 3 শিক্ষামূলক কার্যক্রম করা, আত্মমানবতার সেবা ও চিত্ত বিনোদন। তাহলে অব্যবসায়ী প্রতিষ্ঠানের যে উদ্দেশ্য আছে সেটা আমরা বুঝতেছি যে মূল উদ্দেশ্য জনগণের সেবা দান করা। এরপরে আমরা পাই যে অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়ের উৎস কি। অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয় আসলে কোন উৎস থেকে আয় আসতে পারে? অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়গুলো আসলে খুবই স্বাভাবিক। 1 ব্যক্তিগত অনুদান। 2 আজীবন সদস্যের চাঁদা। 3 উইলকৃত সম্পত্তি। 4 সদস্যদের চাঁদা। তারপরে চারণ কর, টিকিট বিক্রয়, ম্যাগাজিন থেকে আয়, আপ্যায়ন ইত্যাদি খাত থেকে অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয় আসতে পারে।
আর অব্যবসায়িক প্রতিষ্ঠানের ব্যয়গুলো কি? দুই ধরনের ব্যয় হয়, মূলধন জাতীয় ব্যয় হয় এবং মুনাফা জাতীয় ব্যয় হয়। মূলধন জাতীয় ব্যয়গুলি যেরকম আসবাবপত্র হতে পারে, অফিস সরঞ্জাম হতে পারে, ভূমি, দালান কোঠা, এগুলো তার মূলধন জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় ব্যয় বলতে মজুরি, বেতন, আপ্যায়ন, বিজ্ঞাপন ইত্যাদি খাতে তার মুনাফা জাতীয় আর ব্যয় হতে পারে। অব্যবসায়িক প্রতিষ্ঠানের হিসাব রাখার পদ্ধতি। অব্যবসায়িক প্রতিষ্ঠানে আসলে কি কি ধরনের হিসাব রাখা হয়? অব্যবসায়িক প্রতিষ্ঠানে মূলত তিন ধরনের হিসাব রাখা হয়। এক, প্রাপ্তি ও প্রদান হিসাব। প্রাপ্তি ও প্রদান হিসাব। দুই, আয় ব্যয় হিসাব। আয় ব্যয় হিসাব। তিন, উদ্বৃত্তপত্র। এই তিন ধরনের হিসাব অব্যবসায়িক প্রতিষ্ঠানে রাখা হয়ে থাকে। প্রাপ্তি প্রদান হিসাব, আয় ব্যয় হিসাব আর উদ্বৃত্তপত্র। এখন প্রাপ্তি প্রদান হিসাবে আমরা কিভাবে অব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রাপ্তি প্রদান হিসাবটা কিভাবে উপস্থাপন করবো? অঙ্কের ক্ষেত্রে আমরা প্রাপ্তি প্রদান হিসাবটা কিভাবে করব? প্রাপ্তি প্রদান হিসাব। প্রাপ্তি প্রদান হিসাব। দুটা ছক আছে আমাদের এখানে, একটা হলো টি ছক আর একটা হলো বিবরণী ছক। আমাদের বইয়ে দুই ধরনেরই আছে, আমরা যে কোনো একটাতেই করতে পারি। প্রাপ্তি প্রদান হিসাব। প্রাপ্তি প্রদান হিসাবের এই ডেবিট পার্শ্বটাকে বলা হয় প্রাপ্তি পার্শ্ব, প্রাপ্তি সমূহ। আর এই ক্রেডিট পার্শ্বটাকে বলা হয় প্রদান সমূহ, প্রদান সমূহ। এই সমস্ত প্রকার প্রাপ্তিগুলি ডেবিট পাশে বসে, সমস্ত প্রকার প্রদানগুলি ক্রেডিট পাশে বসে। এখন প্রথমে আমাদেরকে শুরু করতে হয় প্রারম্ভিক উদ্বৃত্ত। প্রারম্ভিক উদ্বৃত্ত, সেটা হতে পারে নগদ ও ব্যাংক। এই দুটা উদ্বৃত্ত নিয়ে আমাদের প্রথম শুরু করতে হয় প্রাপ্তি প্রদানের। তারপরে সমস্ত প্রকার মূলধন জাতীয় প্রাপ্তি, সমস্ত প্রকার মূলধন জাতীয় প্রাপ্তি এই প্রাপ্তি পাশে বসে। আর সমস্ত প্রকার মূলধন জাতীয় প্রদান, মূলধন জাতীয় প্রাপ্তি, সমস্ত প্রকার মূলধন জাতীয় প্রাপ্তি এ পাশে বসে। আর প্রদান পাশে বা ক্রেডিট পাশে বসে মূলধন জাতীয় প্রদান ক্রেডিট পাশে বসে। এরপরে আসে মুনাফা জাতীয় প্রাপ্তি। মুনাফা জাতীয় প্রাপ্তি ডেবিট পাশে বসে, অর্থাৎ প্রাপ্তি পাশে বসে। আর মুনাফা জাতীয় প্রদান ক্রেডিট পাশে বসে। এই ডেবিট এবং ক্রেডিটের পার্থক্য যেটা বের হয়, প্রাপ্তি পার্শ্ব এবং প্রদান পার্শ্বের যেটা পার্থক্য বের হয়, সেটাকে আমরা বলি সমাপনী উদ্বৃত্ত। এই সমাপনী উদ্বৃত্ত নগদ অথবা ব্যাংক। এর মাধ্যমে আমাদের প্রাপ্তি প্রদান হিসাব শেষ হয়। প্রাপ্তি প্রদান হিসাব সর্বাবস্থায় ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে। তাহলে আমরা প্রাপ্তি প্রদান হিসাবটা কিভাবে করব সেটা বুঝলাম। এবার আমরা যেটা করব 2 নাম্বার হিসাব, সেটা হলো আয় ব্যয় হিসাব। এই আয় ব্যয় হিসাবটা আমাদেরকে ঠিক একইভাবেই যে টি ছকে করতে পারি অথবা বিবরণী ছকে করতে পারি। টি ছকে যখন আমরা করব, তার ডেবিট পাশে বসবে, ডেবিট পাশে বাম পাশটাকে আমরা বলবো ডেবিট পার্শ্ব, ডান পাশটাকে আমরা বলবো ক্রেডিট পার্শ্ব। এই ডেবিট পাশে বসবে ব্যয় সমূহ, আর ক্রেডিট পাশে বসবে আয় সমূহ। এখন আসা যাক, আয় দুই ধরনের, মূলধন জাতীয় প্রাপ্তি বা মুনাফা জাতীয় প্রাপ্তি, আর ব্যয় দুই ধরনের, মূলধন জাতীয় প্রদান বা মুনাফা জাতীয় প্রদান। এখন কোনগুলি আসলে প্রাপ্তি প্রদান হিসাব থেকেই আমরা আয় ব্যয় হিসাব করব। প্রাপ্তি প্রদান হিসাবে কোন তথ্যগুলি আয় ব্যয় হিসাবে আসলে বিদ্যমান থাকবে এবং দেখাতে হবে। আয় পাশে আসবে আসলে মুনাফা জাতীয় আয় সমূহ, মুনাফা জাতীয় আয়।
এই মুনাফা জাতীয় আয় সাথে সমন্বয়ে যে সমস্ত বকেয়া ও অগ্রিম আছে, সমন্বয়ে যে সমস্ত বকেয়া এবং অগ্রিম আছে, সেই বকেয়া এবং অগ্রিম সংশ্লিষ্ট হিসাব খাত থেকে যোগ অথবা বিয়োগ করে আমাদেরকে তথ্যগুলি দেখাতে হবে। এবার ব্যয় পাশে এসে আমাদেরকে দেখাতে হবে মুনাফা জাতীয় ব্যয় সমূহ। এই মুনাফা জাতীয় ব্যয়ের সাথে যে সমস্ত সমন্বয়গুলি থাকে আমাদের সমন্বয়ে, সেই সমস্ত সমন্বয়গুলি যোগ অথবা বিয়োগ করে, বকেয়া থাকলে যোগ হবে, অগ্রিম থাকলে সেটাকে বিয়োগ করে আমাদেরকে দেখাতে হবে মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়। এরপরে ডেবিট পাশে আরো আসতে পারে, সেটা হলো অবচয় জাতীয়, আর সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি। এই সমস্ত ব্যয়গুলি আসলে আমাদেরকে ডেবিট পাশে দেখাতে হবে এবং সমস্ত আয়গুলিকে আমাদের ক্রেডিট পাশে দেখাতে হবে। এইবার আয়ের যোগফল এবং ব্যয়ের যোগফলের পার্থক্য বের করে যদি আয় পার্শ্ব বড় হয় সেটাকে বলবো আমরা ব্যয় অতিরিক্ত আয়, আর যদি ব্যয় পার্শ্ব বড় হয় সেটাকে বলবো আমরা আয় অতিরিক্ত ব্যয়। ব্যয় অতিরিক্ত আয়, আর এটাকে বলবো আয় অতিরিক্ত ব্যয়। যে পার্থক্যটা বেরোবে ব্যয় অতিরিক্ত আয়, আরেকটা বলবো আমরা আয় অতিরিক্ত ব্যয়। তাহলে আমরা আয় হিসাবের যে উদ্বৃত্তটা বেরোবে ব্যাগটাকে, যদি আয় বড় হয় তাহলে বলবো আমরা ব্যয় অতিরিক্ত আয়, যদি ব্যয় বড় হয় তাহলে বলবো আমরা আয় অতিরিক্ত ব্যয়। এরপরে আমাদের যে হিসাবটা করতে হবে সেটা হলো উৎপত্তপত্র। উৎপত্তপত্র আসলে কেমন হতে পারে সেটুকু আমরা দেখি। উৎপত্তপত্রের বাম পাশে এসে দেখাবো আমরা দায় সমূহ, উৎপত্তপত্র দায় সমূহ, আর ডান পাশে দেখাবো আমরা সম্পদ সমূহ। এই সম্পদ পাশে সর্বপ্রথমে আমরা দেব প্রাপ্তি প্রদান হিসাব থেকে যে সমাপনী হাতে নগদ, তারপর দেব আমরা মূলধন জাতীয় প্রদান। এই মূলধন জাতীয় প্রদানটা আমাদের সমন্বয় থেকে আসতে পারে এবং প্রাপ্তি প্রদান হিসাব থেকেও আসতে পারে। এইটাই হলো আমাদের সম্পদের উদ্বৃত্ত হয়ে যাবে। দায় পাশে আমরা দেব মূলধন তহবিল, এর সাথে আমরা যোগ করব অন্যান্য তহবিল, তার সাথে যোগ করব আমরা ব্যয় অতিরিক্ত আয়, যেটা আয় ব্যয় হিসাবে আমাদের রয়েছে, আর মূলধন জাতীয় প্রাপ্তি। এই মূলধন জাতীয় প্রাপ্তির পরে আমরা দায় সমূহ এবং সম্পদ সমূহ যোগ করবো। সম্পদ এবং দায়ের যোগফল আমাদেরকে মিলে যাবে। আমরা যে জিনিসটা এখানে একটু খেয়াল করলাম যে মূলধন তহবিল, অনেক সময় মূলধন তহবিল দেওয়া থাকে, আবার অনেক সময় নাও থাকতে পারে। যদি মূলধন তহবিল দেওয়া না থাকে তাহলে আমাদেরকে বের করে নিতে হবে। এই মূলধন তহবিল বের করার পদ্ধতি একটু যদি আমরা আলোচনা করি। মূলধন তহবিল হবে প্রারম্ভিক সম্পদ বিয়োগ প্রারম্ভিক দায়। তাহলে আমরা প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বাদ দিলে আমাদেরকে মূলধন তহবিল পাওয়া যাবে। এখন আসা যাক প্রারম্ভিক সম্পদগুলি আমরা কোথা থেকে পাবো, প্রারম্ভিক দায়গুলি কোথা থেকে পাবো। আমাদের যে প্রাপ্তি প্রদান হিসাব দেওয়া থাকে এবং অন্যান্য তথ্যাবলী দেওয়া থাকবে, সেখান থেকে আমরা প্রারম্ভিক সম্পদগুলি নিয়ে নেব, আর
ওইখান থেকে আমরা প্রারম্ভিক দায়গুলি নেব। এবার প্রারম্ভিক সম্পদ থেকে আমরা প্রারম্ভিক দায়গুলি বাদ দিলে আমাদেরকে মূলধন তহবিল, প্রারম্ভিক মূলধন তহবিল পাওয়া যাবে। এবার আমরা একটি ছোট্ট অঙ্ক করব, যেটাকে আমরা ছোট একটি অঙ্কের মাধ্যমে সমাধান করার চেষ্টা করব। অঙ্কটা এরকম: সোনালী সংঘ ক্লাবের 2017 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত হিসাব বছরের তথ্য সমূহ নিম্নরূপ: নগদ উদ্বৃত্ত 1/1/17 2000 টাকা, ব্যাংক উদ্বৃত্ত 15,000 টাকা, চাঁদা প্রাপ্তি 25,000 টাকা, অনুদান 10,000 টাকা, বিনিয়োগের সুদ 6,000 টাকা, চারণ কর প্রাপ্তি 500 টাকা, পুরাতন খবরের কাগজ বিক্রয় 500 টাকা, মজুরি 10,000 টাকা, বেতন 8,000 টাকা, ভাড়া 5,000 টাকা, আসবাবপত্র ক্রয় 20,000 টাকা, মেরামত খরচ 2,000 টাকা, ব্যাংক উদ্বৃত্ত 10,000 টাকা। অন্যান্য তথ্যাবলী: 2017 সালের 1 জানুয়ারি তারিখে ক্লাবের সম্পদ ছিল ভূমি ও দালান 30,000 টাকা, 15% বিনিয়োগ 40,000 টাকা, পুস্তক 10,000 টাকা। চলতি বছরের বেতন বকে আছে 3,000 টাকা, ভাড়া অগ্রিম প্রদান করা হয়েছে 1,000 টাকা। করণীয়: মূলধন তহবিল নির্ণয় করো, প্রাপ্তি প্রদান হিসাব প্রস্তুত করো এবং আয় ব্যয় হিসাব প্রস্তুত করো। আচ্ছা, আলোচ্য অঙ্ক থেকে আমাদেরকে প্রথমে বের করতে বলেছে যেটি, সেটা হলো প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয়। তাহলে প্রারম্ভিক মূলধন তহবিলটা আমরা নির্ণয় করি। ক নাম্বার, প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয়। মূলধন তহবিল নির্ণয়। তাহলে আমরা মূলধন তহবিল নির্ণয় করতে কিভাবে বলেছি যে প্রারম্ভিক সম্পদ থেকে কি করতে হবে, প্রারম্ভিক দায়গুলিকে বাদ দিতে হবে। তাহলে আমরা ছকের মাধ্যমে দেখি কেমন হয়। ছকের মাধ্যমে আমরা দেখি, ছকের মাধ্যমে আমরা যদি দেখি, এটা হলো দায় সমূহ টাকা, এটা হলো সম্পদ সমূহ টাকা, সম্পদ সমূহ টাকা। তাহলে প্রারম্ভিক সম্পদ সমূহের মধ্যে আছে প্রারম্ভিক নগদ আছে 2,000 টাকা, ব্যাংক উদ্বৃত্ত ব্যাংক আছে 15,000 টাকা, ব্যাংক আছে 15,000 টাকা। এরপরে ভূমি আছে 30,000 টাকা, ভূমি 30,000 টাকা। এরপরে আছে বিনিয়োগ আছে 40,000 টাকা। এরপর আছে পুস্তক আছে 10,000 টাকা। তাহলে টোটাল আছে আমাদেরকে 97,000 টাকা। মোট সম্পদ 97,000। কোনো দায় না থাকার কারণে মোট সম্পদটাকে আসলে মূলধন তহবিল হিসেবে আমরা আখ্যায়িত করতে পারি। তাহলে মূলধন তহবিল কত দাঁড়ালো? 97,000 টাকা। তাহলে আমরা খেয়াল করি যে মূলধন তহবিল আমরা কিভাবে নির্ণয় করতেছি। যে প্রারম্ভিক সম্পদগুলি যেটা আছে সেইগুলি পরপর লিখে নিলাম, তারপর প্রারম্ভিক দায়গুলি বাদ দিলাম, বাদ দিয়ে আমাদের কি বেরোবে? মূলধন তহবিল। আলোচ্য অঙ্কে প্রারম্ভিক সম্পদ যেগুলো ছিল প্রারম্ভিক নগদ 2,000 টাকা, ব্যাংক 15,000 টাকা, ভূমি 30,000 টাকা, বিনিয়োগ 40,000 টাকা, পুস্তক 10,000 টাকা, মোট সম্পদ ছিল 97,000 টাকা। কোনো দায় না থাকার কারণে সমস্ত সম্পদটাই আসলে মূলধন তহবিল। এরপরে আমরা প্রাপ্তি প্রধান হিসাবটা দেখব। প্রাপ্তি প্রধান হিসাবটা দেখব। প্রাপ্তি প্রধান হিসাব, এটা হলো প্রাপ্তি সমূহ টাকা, প্রদান সমূহ টাকা। এটা হলো আয় ব্যয় হিসাব। এখানে আমরা যখন আয় ব্যয় হিসাব করব তখন উপরে ক্লাবের নাম এবং নিচে তারিখ লিখব। এখানে যখন মূলধন তহবিল করব তখন এখানে আমরা আসলে ক্লাবের নাম এবং তারিখ লিখব। ক্লাবের নাম সোনালী
ক্লাব সোনালী ক্লাব 2018 সালের 2017 সালের 1 জানুয়ারি। এটা কি লিখবো? সোনালী ক্লাব 2017 সালের 31 ডিসেম্বর। তাহলে আমরা যখন অঙ্ক সমাধান করব তখন যখন প্রারম্ভিক নতুন তহবিল নির্ণয় করব তখন তারিখ দেব 1 জানুয়ারি সেই সালে। আর যখন আয়ব্যয় হিসাব তৈরি করব তখন আসলে তারিখ দেব সেই বছরের সমাপ্ত দিবসে। অতএব আয়ব্যয় হিসাবটা আমরা যখন করতেছি তখন আমরা এখানে দেখতেছি এইখান থেকে আমাদের প্রাপ্তি প্রধান হিসাব যখন করব, এটাকে আমরা আয়ব্যয় হিসাব না, এটা প্রাপ্তি প্রধান হিসাব। প্রাপ্তি প্রধান হিসাবটা আমরা দেখি। প্রাপ্তি প্রধান হিসাব, সমস্ত প্রকার প্রাপ্তিগুলি এখানে আসতে হবে। প্রাপ্তি সমূহ, প্রাপ্তি প্রধান হিসাব, প্রাপ্তি প্রধান হিসাব। এটা হলো সোনালী ক্লাব 2017 সালের 31 ডিসেম্বর। প্রাপ্তি প্রধান হিসাব। প্রাপ্তি হলো নগদ 1/1/17 টাকা। তারপর আছে ব্যাংক আছে 10,000 টাকা। তারপর আছে চাঁদা 25,000 টাকা। তারপর আছে অনুদান 10,000 টাকা। তারপর আছে বিনিয়োগ 6,000 টাকা। তারপর আছে ট্যাক্স চারণ কর বা ট্যাক্স চারণ কর 500 টাকা। তারপর আছে পুরাতন খবরের কাগজ বিক্রয়, পুরাতন খবরের কাগজ বিক্রয় 500 টাকা। মজুরি, খরচের মধ্যে আছে মজুরি 4,000 টাকা। বেতন 10,000 টাকা। তারপর আছে ভাড়া 5,000 টাকা। তারপর আছে আসবাবপত্র ক্রয় 20,000 টাকা। তারপর আছে মেরামত খরচ 2,000 টাকা। ব্যাংক আছে 10,000 টাকা। এইবার ডেবিট পাশের যোগফল হলো 59,000 টাকা। পার্থক্য দাঁড়ালো কত? 4,000 টাকা। এটা হলো নগদ 31/12/17, অর্থাৎ সমাপনী উদ্বৃত্ত 4,000 টাকা। অর্থাৎ প্রাপ্তি প্রধান হিসাব থেকে আমাদের যেটা বের হয় সেটাকে আমরা বলি সমাপনী নগদ উদ্বৃত্ত। এটা সবসময় ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে। এবার এর থেকে আমরা যদি আসলে প্রাপ্তি প্রধান হিসাব থেকে একটি আয়ব্যয় হিসাব প্রস্তুত করি, সেটা এরকম হবে। আয়ব্যয় হিসাবটা এরকম হবে। আয়ব্যয় হিসাব বিবরণ টাকা সোনালী ক্লাব আয়ব্যয় হিসাব 2017 সালের 31 ডিসেম্বর। এটা হলো ডেবিট, এটা হলো ক্রেডিট। তাহলে এই প্রাপ্তি প্রধান হিসাব থেকে আমরা আয়ব্যয় হিসাব যখন করব, শুধুমাত্র মুনাফা জাতীয় প্রদানগুলি পাশে আসবে আর মুনাফা জাতীয় প্রাপ্তিগুলি এ পাশে আসবে। তাহলে আমরা সেভাবে নেই। মজুরি আছে 4,000 টাকা। বেতন
বেতন 10,000 টাকা যোগ বকেয়া, এর বকেয়া আছে সমন্বয়ে বকেয়া আছে 3,000 টাকা, তাহলে টোটাল হলো কত? 13,000 টাকা। ভাড়া আছে, দেখো ওকে, ভাড়া আছে 5,000 টাকা, এর অগ্রিম আছে, অগ্রিম সমন্বয়ে অগ্রিম আছে 1,000 টাকা, তাহলে দাঁড়ালো কত? 4,000 টাকা। মেরামত খরচ, মেরামত খরচ, মেরামত খরচ আছে অঙ্কে 2,000 টাকা। আর এই পাশে প্রাপ্তি আছে চাঁদা, চাঁদা আছে 25,000 টাকা। বিনিয়োগের সুদ, বিনিয়োগের সুদ, বিনিয়োগের সুদ 6,000 টাকা। আর চারণ কর, চারণ কর আছে 500 টাকা। পুরাতন খবরের কাগজ বিক্রয়, পুরাতন কাগজ বিক্রয় 500 টাকা। তাহলে মোট আয় আসতেছে কত? 32,000 টাকা, 32,000 টাকা। তাহলে এই আয় থেকে ব্যয়গুলি বাদ দিলে আমাদের উদ্বৃত্ত দাঁড়াচ্ছে কত? 5,000 টাকা। এটাকে আমরা বলবো ব্যয় অতিরিক্ত, ব্যয় অতিরিক্ত আয়। অর্থাৎ আয় হিসেবে যে উদ্বৃত্তটা বেরোবে সেটাকে আমরা বলবো ব্যয় অতিরিক্ত আয়। তাইলে আমরা অব্যবসায়িক প্রতিষ্ঠানের 3টা বিষয় সম্পর্কে দেখলাম। একটা হলো মূলধন তহবিল কিভাবে নির্ণয় করা হয়, প্রাপ্তিক প্রধান হিসাব কিভাবে নির্ণয় করা হয় এবং আয় ব্যয় হিসাব কিভাবে প্রস্তুত করা হয়। তাহলে করোনাকালীন সময়ে শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলে ভালো থেকো এবং বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের অনলাইন ক্লাস সমাপ্ত করছি।